আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর হ্যাঁ, গল্প শোনার আগে এমএস কার্টুন স্টোরি আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর দেরি কিসের, গল্পটি শুরু করা যাক। আজ 5 বছর পর নিজের স্ত্রীকে টেনে দেখে হতভম্ব হয়ে গেলাম। নিজের যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তবুও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত পরিচিত হয়েও এত অপরিচিত কেন আজ সে। আজ 7 দিনের জন্য ঢাকার বাইরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ট্রেনে, কিন্তু এইবারের এই পথে এমন কিছু দেখব তা যেন কল্পনাও ছিল না। আজ 3 বছর পর আবারও নতুন করে এক অন্য লামিয়াকে দেখলাম। আজ অফিসের কাজের জন্য 7 দিনের জন্য ঢাকার বাইরে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। তাই ট্রেনে করে যাওয়ার জন্য টিকিটও কেটেছিলাম। তারপর ট্রেনে উঠলাম ও ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি। হঠাৎ এক সুদর্শন লোক হাতে লাগেজ নিয়ে আসলো। লোক বললে ভুল হবে, বলতে গেলে পুরাই যুবক, আর এত সুন্দর চেহারা যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। তারপর সেই লোকটি আমি বসে থাকা কেবিনটিতে আসলো। তারপর সে আমাকে বলতে শুরু করলো, এক্সকিউজ মি প্লিজ, এইটা আমাদের সিট ছিল। ও আচ্ছা, আমার নাম সাজিদ। তখন আমি বললাম, ও হ্যাঁ বসুন। তারপর আমি তার জায়গাটা ছেড়ে দিলাম আর সে বসলো। তারপর সে বলতে শুরু করলো, কি আসো না তাড়াতাড়ি। আমিও আর বেশি এখানে মনোযোগ দিচ্ছি না। তারপর একটা নীল রঙের 3 পিস পরা কোনো মেয়ে যেন খোলা বাদামি কালো চুলের আসলো। আমি শুধু তাকিয়ে আছি, কিন্তু তার মুখটি দেখতে তখনও পারিনি। তারপর সে যেন মুখ পিছন ফিরে কি করছে। তখন লোকটি বলল, কি হলো তোমার? তখন মেয়েটি বলল, এই দেখো না, আমার ওড়নাটা এখানে আটকে গিয়েছে। লোকটি বলল, কই দেখি তো। এই কথাটি বলে লোকটি হাঁটু গেঁটে বসে তার ওড়নাটা ছাড়িয়ে দিল। তারপর সেই মেয়েটার হাতটা ধরে কেবিনে নিয়ে আসলো। আমি এত সময় ধরে শুধু এসব দেখলাম। তারপর যখন মেয়েটি তার মুখ আমার দিকে ফেরালো, আমার যেন চোখের ছানা বড় হয়ে গেল। সেও যেন আমায় দেখে অবাক। আমি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে বলে উঠলাম, তুমি এইখানে? লামিয়া বলল, সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি তখন বললাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সাজিদ। তখন লোকটি বলল, ও হ্যালো, আপনি কি আমার স্ত্রীকে আগে থেকে চিনেন? আমি তখন বললাম, স্ত্রী মানে? লোকটি বলল, কেন, আমরা স্বামী স্ত্রী। তারপর আমি যেন থমকে গেলাম আর হুট করে তার দিকে তাকিয়ে বসে পড়লাম। তারপর ট্রেনও ছেড়ে দিল আর লোকটি বলে উঠে, কি লামিয়া, তুমি ওনাকে চেনো? লামিয়া বলল, না তো, আজ প্রথম দেখলাম। লোকটা বলল, এই যে ভাই, আপনি ঠিক আছেন তো? আমি তখন বললাম, ও হ্যাঁ ঠিক আছে। লোকটি বলল, তা আপনি হঠাৎ এমন করে কেন উঠলেন? আপনি কি ওকে চিনেন? আমি যে কি বলবো তা আমি নিজেই বুঝতে পারছি না। লামিয়া আমাকে না চেনার ভান ধরছে। তারপর আমি বললাম, না আসলে আমার এক পরিচিত মানুষের মতো সে দেখতে, তো তাই আর কি হঠাৎ করে বলে ওঠা। লোকটি বলল, ও তাই তো, লামিয়ার সাথে তো আপনার চেনার কথা না। লামিয়া নামটা শুনে বুকের ভিতরে যেন কেমন করে উঠল। তারপর লোকটি আবার বলে উঠল, কি ভাই, কিছু কি ভাবছেন? আমি বললাম, না এমনি। তারপর লোকটি লামিয়াকে বলে উঠে, তুমি আবার এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো না। তারপর সে বসলো, তবে আমার সোজাসুজি না, কারণ তার জামাই আমার সোজাসুজি আর সে তার পাশে। তারপর সে বলল, তা আপনিও কি চট্টগ্রাম যাচ্ছেন? আমি বললাম, জি হ্যাঁ, অফিসের কাজে। সব কথা বলার সাথে সাথে যেন আমার চোখ শুধু লামিয়ার দিকে। তাকে কত বছর দেখি না, এক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়েছি। তারপর হঠাৎ লামিয়ার স্বামী বলে উঠে, ও তা আপনার নামটাই তো জানা হলো না। আমি বললাম, জি আমার নাম সাজিদ। লোকটি বলল, বাহ সুন্দর নাম তো। আমার এক কাজিনের নামও সাজিদ, তবে সে মেয়ে। লামিয়া মুচকি মুচকি হাসছে শুধু। কি সুন্দর তার হাসি, যা বলে বোঝানো যাবে না। কি যে পাগল করা তার হাসি, তার মুক্তার মতো দাঁতের ফাঁকে সেই হাসি। তা যেন আজ আবার নতুন করে 5 বছর পর দেখলাম। তারপর সে বলে উঠে, আমার নাম মারুফ, আর সে আমার স্ত্রী লামিয়া। মারুফের মুখে স্ত্রী ডাকটা শুনে বুকের ভিতর যেন কেমন করে উঠল। তারপর সে বলে উঠল, কি ভাই, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, ও হ্যাঁ। মারুফ বলল, তা আপনি কি করেন? আমি বললাম, জি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আর আপনি? মারুফ বলল, আমরা আসলে আমেরিকায় থাকি, তা দেশের বাড়িতে বেড়াতে এসে এই চট্টগ্রাম আসলাম। আমি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করি, আর আমার স্ত্রী লামিয়া সেখানে মেডিকেল পিএইচডি করছি। মারুফের কথা শুনে আমি যেন পুরোই অবাক। আজ 5 বছর পর যে এমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ব তা কোনোদিনও ভাবতে পারিনি। আমার সেই লামিয়া আজ আমার নেই, সে আজ অন্য কারো।
চোখের পানি যেন ধরে রাখা দেয়, তাই মনে হয় চোখ থেকে পানি পড়ল। আর তা মারুফ ও লামিয়ার চোখে পড়ল। কিন্তু আজ লামিয়াও নির্বাক, কারণ আজ সেও তার পূর্বের জীবন সাথীর সাথে দেখা। মারুফ তখন বলে ওঠে, কি ভাই, আপনার চোখে তো পানি পড়ছে, কি হলো আপনার? আমি বললাম, না ভাই, কিছু না, চোখের সমস্যা মনে হয়। মারুফ বলল, কি বলেন? এ লামিয়া দেখো তো, তার চোখে কি হলো? আমি বললাম, না ভাই, কিছু না। মারুফ বলল, সমস্যা নেই, আমার স্ত্রী ডাক্তার, সে বুঝতে পারবে। লামিয়ারও যেন আজ চোখ কেমন টলটল করছে, কিন্তু তার সেই রূপসী মায়ের কাজলবতী চোখে তা দেখা যাচ্ছে না। আমি পারলাম না, তাই কেবিন থেকে বের হয়ে সোজা ওয়াশরুমে গেলাম ট্রেনের। তারপর চোখ দুটো যেন কেমন চলচল করছে, অনেক আজ কান্না পাচ্ছে, তাও যেন কান্না করতে পারছি না। যে কিনা একদিন আমার ছিল, সে আজ এত দূরে। আমি যেন নিজেই নিজের সব কিছু হারিয়ে ফেললাম। আজ থেকে 5 বছর আগে লামিয়ার সাথে আমার ডিভোর্স হয়। সে আমাদের এই সম্পর্কে শেষ চায়নি, কিন্তু আমি তাকে বাধ্য করেছিলাম। তখন তার যে গুরুত্ব তা বুঝতাম না, তবুও সে আমাকে অনেক ভীষণ বেশি ভালোবাসত। হয়তো আমি তা ধরে রাখার যোগ্য ছিলাম না, তাই সে আজ অন্যের। আজ থেকে সে 5 বছর আগের কথা। লামিয়ার বাবা ভীষণ অসুস্থ। তখন তাদের পারিবারিক বা আর্থিক কোনোটাই অবস্থা ভালো ছিল না। তার বাবা ভীষণ অসুস্থ ছিল, তাদের পরিবারের একমাত্র মানুষ, যে কিনা পুরো পরিবারকে আগলে রেখেছে। কিন্তু তার বাবা তখন খুবই অসুস্থ। তখন লামিয়া কেবল কলেজেই পড়ে। তার বাবার শেষ ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি পারে লামিয়ার বিয়ে দিতে, কারণ তার বাবা ভীষণ অসুস্থ। তার যদি কিছু হয়ে যায় তবে তার মেয়ের কি হবে? এই জন্য তার বাবা লামিয়ার জন্য ছেলে দেখা শুরু করে। তখন আমার বাবা মাও আমার জন্য মেয়ে দেখার জন্য উঠে পড়ে লেগেছে। যদিও আমার নিজের পছন্দ যাকে হবে আমি তাকে বিয়ে করব বলেছিলাম, কিন্তু আমার বাবা মার যেন আর অপেক্ষাই হচ্ছে না। তখন বাবা মা ঘটকও লাগিয়ে দিল মেয়ে দেখার জন্য। তারপর আমার আর লামিয়ার পরিবারের মাঝে দেখা আলাপ করিয়ে দিল। তারপরে আলাপের দিন সব কিছু কথাবার্তা হলো। তবে আমার বাবা মার শুধু একটাই আপত্তি, তা হলো টাকা পয়সা আর সম্পত্তি। আমার বাবা বলল, ভাই, সবই তো বুঝলাম, কিন্তু ছেলেকেও তো কিছু দেওয়া লাগে নাকি? লামিয়ার বাবা বলল, আসলে ভাই, আমার তেমন কিছুই নেই। মেয়েটাকে ছোট থেকে অনেক আদরে বড় করেছি, ও যদি সুখে থাকে তাতেই আমার সুখ। তখন আবার বাবা বলল, তা তো বুঝলাম, কিন্তু মেয়েকে তো বিয়ে দিচ্ছেন, আর আমার ছেলেকেও তো দেখছেন কত বড় চাকরি করে। লামিয়ার বাবা বলল, তা আপনারা কি চান? আমি শুধু আমার মেয়েটা সুখী চাই, আর কিছু না। তখন আবার মা বলল, না ভাই, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, কিন্তু ছেলে মেয়েরা তো সারা জীবন থাকবে একসাথে, তাদেরও তো ভবিষ্যৎ আছে, তার জন্য তো কিছু করা লাগবে নাকি? তখন লামিয়ার বাবার মুখটা যেন কেমন হয়ে গেল। আমি জানি তার দেওয়ার মতো তেমন কিছুই নেই, তবুও আমি কিছু বলতে পারবো না, কারণ আমার বাবা মার সামনেই। তখন বাবা বলল, কি ভাই, কিছু বলেন। আমার ছেলের জন্য কিন্তু আরও মেয়ের পরিবার থেকে এসেছে, কিন্তু আমরা হ্যাঁ বলিনি, কারণ আমাদের আপনার মেয়েকেই অনেক পছন্দ হয়েছে। লামিয়ার বাবা এক মলিন হাসির মুখ নিয়ে বলল, না না, তা তো অবশ্যই, আপনারা যা ভালো মনে করবেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই। তারপর আমরা কথা বলছি, ঠিক সেই সময় মা বলে ওঠে, তা মেয়ে সাংসারিক তো, মানে ঘরের কাজ পারে তো? লামিয়ার মা বলল, হ্যাঁ আপা, মোটামুটি হাতের কাজগুলো পারে। মা বলল, মানে ঘর গোছানো থেকে শুরু করে রান্না করা? লামিয়ার মা বলল, হ্যাঁ পারে সামান্য। মা বলল, সামান্য পারলে তো হবে না, আমার বাড়ির বউ বলে কথা, সব কাজ জানতে হবে। লামিয়ার মা বলল, তা তো অবশ্যই। ঠিক সেই সময় একদমই ছুটে আসে লামিয়া সবার সামনে। তার খোলা চুল, সাধারণ পোশাকে তাকে যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে। আর আগে সাজিয়ে নিয়ে এসেছিল শাড়ি পরিয়ে, কিন্তু এখন তা না হলেও আরও 10 গুণ বেশি সুন্দর লাগছে। তারপর লামিয়া বলে ওঠে, আন্টি, আমার কিছু কথা ছিল। লামিয়ার মা বলল, তুই এভাবে আসলি কেন মা, ওনারা কি মনে করবে? আমার আম্মু বলল, আচ্ছা থাক মা, বলো কি বলবে। লামিয়া বলল, আন্টি, আমাকে কি বিয়ের পরে আপনারা আর পড়াশোনা করতে দিবেন না? আমার না ডাক্তার হওয়ার অনেক দিনের স্বপ্ন। লামিয়ার কথা শুনে আমরা সবাই অবাক, সাথে ঘটকও, কারণ বলেছিল পুরো সাংসারিক মেয়ে লামিয়া, আর পড়াশোনা বেশি জানে না, তবে বাড়ির কাজগুলো ভালোই জানে। কিন্তু এখন লামিয়া যে সবার সামনে এসে তার ইচ্ছার কথা বলে উঠে। তারপর হঠাৎ লামিয়ার মা এমন কাজ করে বসে যা দেখে সবাই অবাক। লামিয়াকে 2টো থাপ্পড় দিয়ে বলল, মেহমানদের সাথে কি কেউ এমন খারাপ ব্যবহার করে? তো সবার উদ্দেশ্যে একটাই কথা, এটা নতুন কিছু না,
আমাদের দরিদ্র অবহেলিত সমাজের মানুষের গল্প, তাদের স্বপ্নগুলো পূরণ করার মূল বাধাই হলো অভাব। এটা বেশিরভাগ মেয়েদের জন্যই একটা কমন সমস্যা, বাধা। কেউ এটা অন্য দৃষ্টিতে দেখবেন না। সবাইকে ধন্যবাদ। তারপর লামিয়া গালে হাত দিয়ে বলল, মা আমি কোথায় খারাপ ব্যবহার করলাম? লামিয়ার মা আবার ঠাস ঠাস দুটো থাপ্পড় দিয়ে বলে, আবার মুখে মুখে কথা, সবার কাছে মাপ চাও এখনই। তখন আমার মা বলল, থাক, মেয়ে মানুষ বুঝেনি। তা ঘটক সাহেব, আপনি না বললেন মেয়ে আর পড়াশোনা করবে না? সে তো খুব সাংসারিক। ঘটক নিশ্চুপ হয়ে আছে। লামিয়ার বাবা বলল, আরে না, ও বুঝেনি, আপনারা কিছু মনে করবেন না। ও তো আর পড়াশোনা করবে না, এমনিই বলেছে। তখনই লামিয়া কান্নার স্বরে বলতে লাগলো, বাবা তুমি না বলেছিলে আমি অনেক বড় ডাক্তার হব? আমি তোমার আর মায়ের আদরের ডাক্তার মেয়ে হব। লামিয়ার বাবা নিশ্চুপ হয়ে আছে। আমি তখন শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছি, তবু কিছু বলতে পারছি না, কারণ আমার বাবা মার সামনে আমি কিছু বলতে পারি না। তারপর মা বলে উঠে, মেয়ে তো দেখি আপনার পড়ালেখা করে, তাহলে সংসার কে দেখবে শুনি? বিয়ে হলে কি তবে আমাকে আবার সব কাজ করতে হবে? লামিয়ার বাবা বলল, ছি ছি, কি বলেন? তা কেন? ও আর পড়াশোনা করবে না, আপনারা দয়া করে বিয়েটা ভাঙবেন না। মা বলল, তা বিয়েতে কেই দিবেন? আমাদের পরিবারের কিন্তু আবার মান সম্মান আছে। লামিয়ার মা বলল, তা কি চান আপনারা? তখন মা বলল, বেশি কিছু না, 18 ভরি সোনার গহনা তো দিতেই পারেন, আপনার মেয়েই সুখে থাকবে। লামিয়ার বাবা বলল, কি বলেন আপা, আমি তো এত কিছু দিতে পারবো না। মা বলল, তা মেয়ের জন্য কি এতটুকু করতে পারবেন না? লামিয়ার বাবা বলল, আচ্ছা আপনারা বসুন, আমি একটু আসছি। তারপর লামিয়ার বাবা এই বলে চলে গেল। আর 10 মিনিট পরে এসে বলল, তো গাইস, নতুন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেয়েছি আপনাদের মাঝে বাস্তব ধরনের একটি গল্প তুলে ধরতে, যেটা আমাদের সমাজে অহরহ হয়ে আসছে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।